ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো তো? জি, আমি ভালো আছি। এই অতিমারির মধ্যে দেখে ভালো লাগছে। সেই। মানে আমাদের এটাই তো একমাত্র এখন উপায়। জি। ওকে। নমস্কার। একাডেমি অফ ফোকলোর আয়োজিত বিশেষ আন্তর্জাতিক বক্তৃতা ২ এর আজকে শুভ সূচনা করছি এই সন্ধেবেলা। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর রওশন জাহিদ। ডক্টর রওশন জাহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক। আমরা আজকে তার কাছ থেকে শুনবো বাংলাদেশের লোকজ জ্ঞান ও খাদ্য নিরাপত্তা বিষয়ে একটি বিশেষ বক্তৃতা। আমরা তার বক্তব্য শুনে নেওয়ার আগে তার একটু সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেব, যেখানে আমরা তার কাজের পরিসরটিও একটু জেনে নেব। ডক্টর রওশন জাহিদ তিনি একই সাথে প্রতিনিয়ত নানা গবেষণার সঙ্গে জড়িত। তার পিএইচডির বিষয় ছিল দ্য ফোকলোর রিসার্চ মেথোডোলজি অফ বাংলাদেশ। এছাড়াও তিনি এই বিষয়ে তিনি গবেষণা করছেন এবং এই বিষয়ে কিন্তু তিনি পোস্টডক যে রিসার্চ করেছেন সেটা দ্য ইন্ডিজিনাস নলেজ অ্যান্ড ফুড সিকিউরিটি অফ বাংলাদেশ। আমরা দেখি যে প্রতিনিয়ত এই ধরনের কাজের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি তিনি সাবঅল্টান স্টাডিজ, অ্যাবরিজিনাল স্টাডিজ, ইন্ডিজিনাস নলেজ স্টাডিজ অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ ইন্ডিজেনেবল কালচারাল হেরিটেজ ইন সোসাইটি এই বিষয়েও কিন্তু প্রতিনিয়ত গবেষণা করে চলেছেন। আমরা দেখি যে এই গবেষণার পাশাপাশি তিনি যে কেবল নিজে গবেষণা করছেন তাই নয়, রওশন জাহিদ এর পাশাপাশি নানান গবেষককে গবেষণাও করাচ্ছেন। তার অধীনে একটি এমফিল রিসার্চ হচ্ছে যার শিরোনাম দ্য এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ অ্যান্ড দ্য পার্টিসিপেশন অফ ইন্ডিজিনাস পিপল ইন ইট। আমরা দেখছি যে ডক্টর রওশন জাহিদ তিনি কিন্তু প্রতিনিয়ত এভাবে নানান নতুন নতুন বিষয়ে নিয়ে গবেষণা করছেন, বিভিন্ন গবেষণাধর্মী পেপার লিখছেন, যেমন দ্য অ্যাবরিজিন পিপলস অফ নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ অ্যান্ড দেয়ার ইন্ডিজিনাস নলেজ অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। কিংবা তিনি কখনো করছেন একটি বিষয়ে গবেষণা এবং সেই বিষয়ে তিনি প্রজেক্ট করছেন দ্য বেঙ্গলি ফোক সং অ্যান্ড দ্য এথনিসিটি অফ বেঙ্গলি পিপল। কিংবা আমরা দেখছি যে একটা ডকুমেন্টারিও তিনি করছেন বাহা দ্য সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ সান্তাল কমিউনিটি। এইভাবে প্রতিনিয়ত নানান বিবিধ বিষয়ে নানান গবেষণার সঙ্গে এবং গবেষণাধর্মী পত্র লেখার সঙ্গে জড়িত আছেন ডক্টর রওশন জাহিদ। এখন আমি আর বেশি সময় নেব না, আমরা শুনে নেব বক্তার কাছে তার বক্তব্য বিষয় বাংলাদেশের লোকজ জ্ঞান ও খাদ্য নিরাপত্তা। নমস্কার। ধন্যবাদ অনেক। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের লোকজ জ্ঞান ও খাদ্য নিরাপত্তা বিষয়ে। আমরা শুরুতে একটু জেনে নিই যে আসলে আমরা লোকজ জ্ঞান বলতে কি বোঝাতে চাইছি। সারা পৃথিবীতে লোকজ জ্ঞানের চর্চা চলছে অনেক দিন আগে থেকে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সভ্যতার অগ্রগতির পরিক্রমায় বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব এগিয়েছে অনেকটা, কিন্তু সম্পদের অসম বন্টন, বিশ্ব মোড়লের ক্ষমতার দ্বন্দ্ব, অধিকতর ব্যস্ততা নির্ভর যান্ত্রিক মনোভাবের কারণে সমাজ কাঠামোর যূথবদ্ধতা পূর্বের তুলনায় অনেক কমে এসেছে বলে গবেষকগণের অনুমান। কিন্তু কোনোভাবেই পৃথিবীর সকল মানুষের কাছে সভ্যতার বিশেষ বিশেষ সুবিধা পুঁজি কিংবা ক্ষমতার দ্বন্দ্বে পৌঁছেনি, যা রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা বললে অত্যুক্তি হবে না। এদিকে লোকসমাজ নির্ভর করেছে কয়েক হাজার বছর ধরে চর্চিত ও বাহিত নানা লোকজ জ্ঞানের উপর।
অধুনা সারা বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দ খাদ্য নিরাপত্তা নামক যে প্রপঞ্চের ব্যাপারে বিশেষ নজর প্রদান করেছে, সেই খাদ্য নিরাপত্তা শৃঙ্খল নির্মাণের মৌলিক চরিত্রগুলি সারা বিশ্বের লোকজনের মতো বাংলাদেশের লোকজনও মেনে চলে, কখনো সচেতনভাবে, কখনো অসচেতনভাবে। সাধারণত লোক সংস্কৃতির বিভিন্ন উপাদানে এগুলি প্রতিফলিত হয়ে থাকে। আমরা আজ লোকজ সংস্কৃতির সঙ্গে, লোকজ জ্ঞানের সঙ্গে যে খাদ্য নিরাপত্তার সম্পর্ক আছে সেটি নিয়ে প্রথমে একটু কথা বলে নেব। তারপর আমরা একে একে খাদ্য প্রাপ্যতা এবং লোকজ জ্ঞান, খাদ্য গ্রহণ ও লোকজ জ্ঞান এবং খাদ্যের ব্যবহার ও লোকজ জ্ঞান বিষয়ে কথা বলব। আমরা প্রথমে জেনে নিই লোকজ জ্ঞানের সঙ্গে খাদ্য নিরাপত্তার কি সম্পর্ক। লোকজ জ্ঞান হলো তাই যা সাধারণ লোকজন জানে ও মেনে চলে। এই সাধারণ লোকজন হলো এমন জনসমাজ যারা একই ধ্যান ধারণায় বিশ্বাসী এবং নিজেদের নৈতিক মূল্যবোধ দ্বারা পরিচালিত। শুধু তাই নয়, তারা নির্দিষ্ট ভৌগোলিক সীমায় নিজেদের বিশেষভাবে উপস্থাপন করতে পছন্দ করে থাকেন। সাংস্কৃতিক উপাদানের নিরিখেও তারা স্বতন্ত্র। লোকজ জ্ঞান বিশ্লেষণের জন্য নির্দিষ্ট কোনো তত্ত্ব বা পদ্ধতির আশ্রয় নেয়া কঠিন। এমনকি বিশ্বজনীন কোনো সূত্রের সাহায্যেও এর বিশ্লেষণ করা যায় না, কারণ এটি সারা বিশ্বের সকল মানুষের আপন সংস্কৃতি জাত। তাই সারা বিশ্বের ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক কাঠামো ভেদে এগুলি আলাদা আলাদা আঙ্গিক নিয়ে উপস্থাপিত হয়ে থাকে। এখন পর্যন্ত যে সকল লোকজ জ্ঞান আধুনিক শিক্ষা ব্যবস্থার আলোয় আসেনি, সেগুলির কোনো লৈখিক রূপও পাওয়া যায় না। এগুলি সবই মৌখিকভাবে বাহিত, ঐতিহ্য সম্ভূত এবং দীর্ঘ অভিজ্ঞতা নির্ভর। কখনো কখনো লোকজ জ্ঞানের অনেক উপাদান পুনরাবৃত্তিমূলক হয়ে থাকে। প্রাত্যহিক জীবন ব্যবস্থার সঙ্গে ঐতিহ্য নির্ভরতা যুক্ত হওয়ার কারণে লোকজ জ্ঞানের প্রায়োগিক চাহিদা ও জ্ঞানের পরিধি প্রতিনিয়ত পরিবর্তনশীলতার মুখোমুখি হয় এবং কখনো কখনো ভৌগোলিক পরিবেশের ভিন্নতার কারণে অঞ্চল বিশেষের অভিজ্ঞ ব্যক্তিরও ভূমিকা স্থাপনের কোনো সুযোগ থাকে না। প্রয়োজন এবং যৌক্তিকতা উভয় নিরিখেই লোকজ জ্ঞান এখন স্বীকৃত বিষয়। আর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে লোকজ জ্ঞানের বিশেষ কার্যকরী ভূমিকা পালনের বেশ কয়েকটি কারণও রয়েছে। প্রথমত, স্থানীয় সমাজ অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হওয়ায় লোকজ জ্ঞানের সামাজিক গ্রহণযোগ্যতা অনেক বেশি। দ্বিতীয়ত, লোকজ জ্ঞানের সহজাত প্রবণতা হলো যে কোনো সমস্যার সমাধান তৈরি করা। তৃতীয়ত, যে কোনো ধরনের উন্নয়ন ও পরিকল্পনার যে প্রপঞ্চ মানুষ কার্যকরী করতে চায়, তাতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, আধুনিক চিন্তাভাবনা ও অধিকতর গণতন্ত্র ভিত্তিক স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা লোকজ জ্ঞানের বৈশিষ্ট্যাবলিতে আছে। চতুর্থত, লোক সমাজ থেকে উদ্ভূত ও লোক মানসিকতার সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিতে পারে বলে লোকজ জ্ঞান জনপ্রিয় বটে। পঞ্চমত, আধুনিক জ্ঞানকাণ্ডের মতো দৃঢ়বদ্ধ না হওয়ায় সমাজ কাঠামোর পরিপ্রেক্ষিতে লোকজ জ্ঞানের পরিমণ্ডলের ও বিষয়ভিত্তিক গঠনের পরিবর্তন সাধিত হতে পারে। ষষ্ঠত, লোকজ জ্ঞানের সংরক্ষণ ও ব্যবহারে বিশেষ কোনো অর্থ খরচের ব্যাপার নাই। লোকজ জ্ঞান এমন একটি ধারণা যা খুব সহজেই আধুনিক উন্নয়ন প্রপঞ্চের সঙ্গে মিলে যেতে পারে। সারা বিশ্বের রাষ্ট্রযন্ত্রের কাঠামো কিংবা শাসনতন্ত্রের বিধান সকলভাবেই এবং সকলেই লোকজ জ্ঞানের প্রবণতাকে স্বীকার করে নেন। অনেক দেশের শাসনতন্ত্রে স্পষ্টভাবে লোকজ জ্ঞানের স্বীকৃতি প্রদান করা হয়েছে এবং জ্ঞানের এই বিশেষ দিকের প্রতি যথাযথ নজর প্রদানের পরামর্শ প্রদান করা হয়েছে।
সাংস্কৃতিক বৈশিষ্ট্যের বিন্যাস কাঠামো অনুযায়ী এর অন্তর্নিহিত গতিশীলতা রয়েছে, যা ওই সংস্কৃতির ধারক ও বাহকদের ঐতিহ্যিক রীতি পদ্ধতি এবং নীতি দ্বারা পরিচালিত হয়ে থাকে। গোষ্ঠীগত জনসমষ্টির যূথবদ্ধতায় নির্ধারণ করে থাকে ওই জনগোষ্ঠীর অগ্রগতির নিয়ামক সমূহ। সমাজ কাঠামোর নিরিখে একটি সমাজের সাংস্কৃতিক উপাদান গুরুত্বপূর্ণ হওয়ায় উন্নয়ন প্রপঞ্চের নীতিমালার আলোকে ওই নির্ধারিত গোষ্ঠীর বহিস্থ কোনো সিদ্ধান্ত গোষ্ঠীগত জনসমষ্টি মেনে নিতে চায় না। স্থানিকভাবে সংঘটিত যে কোনো সমস্যার ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার মানুষ তাদের নিজেদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের শরণ নেয় প্রথমে, কারণ তাদের ক্ষেত্রে খুব সহজেই কোনো বিষয়ে বিশেষজ্ঞের দ্বারস্থ হওয়া সবচেয়ে কঠিন কাজ। আবার এ কথাও সত্য যে বিষয় বিশেষজ্ঞের স্থানিক জ্ঞানের চেয়ে এলাকার বয়স্ক মানুষের পরামর্শ অনেক বেশি কার্যকরী হয়ে থাকে। স্থানিক সমস্যার সহজ ও দ্রুত কি সমাধান হওয়া উচিত তা বিশেষজ্ঞের পক্ষে দেওয়া কঠিন, কিন্তু ওই এলাকার লোকজন একই জল হাওয়ায় বেড়ে উঠেছেন বলে নির্দিষ্ট এলাকার ভৌগোলিক ও সামাজিক পরিপ্রেক্ষিত বিবেচনা করা অভিজ্ঞতার নিরিখে কঠিন নয়। ওই এলাকার মাটির গঠন, ফসলের ধরন এবং কোন সময় কি প্রকার আক্রমণ ব্যাপক প্রকারে হতে পারে, কিংবা কোন মৌসুমে সেচের পরিমাণ বেশি লাগবে, সে বিষয়ে তাদের অভিজ্ঞতা অধিকতর সাশ্রয়ী সমাধানের পথ দেখায়। বিজ্ঞান ভিত্তিক ও কারিগরি বিষয়াদির সাহায্যে সমস্যার দ্রুত সমাধান করা যায় বটে, কিন্তু কখনো কখনো তা আঞ্চলিক আবহাওয়া এবং জলবায়ুর সঙ্গে নাও মিলতে পারে, আর সাংস্কৃতিক অগ্রহণযোগ্যতা তো আছেই। সাংস্কৃতিক উপাদানাদির বিবেচনায় লোকজ জ্ঞান ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারে। গোষ্ঠীগত যূথবদ্ধ মানুষ কোনো নিজস্ব সাংস্কৃতিক উপাদানকে খুব সহজেই অস্বীকার করতে পারে না। সাংস্কৃতিক উপাদানগুলি লোকজনের মধ্যে যে অন্ত এবং আন্ত যোগাযোগ স্থাপন করতে পারে তা অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। তাই আনুষঙ্গিক লাভালাভের বিবেচনায় লোকজ জ্ঞান ব্যবহারের পক্ষে যুক্তির কোনো অভাব নাই বললেই চলে। সাধারণ মানুষের জনচেতনা যদি স্থবির প্রকৃতির না হয়, তাহলে লোকজ জ্ঞানের যে উদ্ভাবন ও আত্মীকরণ ক্ষমতা আছে, সেটির সাহায্যে অন্য যে কোনো কিছু যা জনগোষ্ঠীর জন্য ভালো তাও গ্রহণ করা সম্ভব। লোকজ জ্ঞানের ধারণাবদ্ধকরণ ও দালিলিক রূপান্তরণের পরেই কেবল বোঝা সম্ভব যে জ্ঞানের আঞ্চলিক সীমাবদ্ধতা উতরে যেতে পারলে এর সাহায্যে যে কোনো বড় কিংবা ছোট সমস্যার আপাত ও আপেক্ষিক সমাধান করা সম্ভব। উন্নয়ন প্রপঞ্চ সমীকরণের এক পাশে যখন গ্রহণযোগ্যতার প্রশ্ন উত্থিত হয়, তখন ঠিক অন্য পাশে টেকসই উন্নয়নও প্রশ্নের আকারে মাথা তুলে দাঁড়ায়। লোকজ জ্ঞানের মাধ্যমে উপর্যুক্ত উভয় প্রশ্নের সমাধান করা সম্ভব। লোকজ জ্ঞান গোষ্ঠীবদ্ধ সমাজ ব্যবস্থার সামাজিক স্বীকৃতির মাধ্যমে সামাজিক প্রচলনের নিগড়ে থাকে বলে এর গ্রহণযোগ্যতার কোনো সমস্যা হয় না। কিন্তু যদি উন্নয়ন প্রপঞ্চের আকারে কোনো আরোপিত জ্ঞানের সাহায্যে নিবিড় বিশেষ ব্যবস্থায়ও সমাজ অর্থনীতির ধাপসমূহ উন্নতকরণের লক্ষ্যে কার্যকর করার চেষ্টা চালানো হয়, তাহলে তা অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্যতার মাপকাঠিতে খাপ খায় না। সাংস্কৃতিক ভিন্নতার কারণে অগ্রহণযোগ্যতার শতকরা হার বাড়াতে মুখ্য ভূমিকা পালন করে। অন্যপক্ষে টেকসই উন্নয়ন ধারণা এমন কোনো বিশেষ প্রপঞ্চ নয় যে লোকজ জ্ঞানের ধারকগণ এর সঙ্গে পরিচিত নন, তবে তারা ভিন্ন ধারণায় এর আঙ্গিকের সঙ্গে ধারণাবদ্ধ জীবন যাপন করেন। কারণ লোকজীবনে এমন কোনো জ্ঞান চর্চা নেই যেখানে খুব দ্রুততার সঙ্গে এর পরিবর্তনের ধারণা ক্রিয়াশীল। দ্রুত পরিবর্তনশীলতা না থাকায় লোকজ জ্ঞানের প্রায়োগিকতায় যে কোনো বিষয়ে টেকসই হওয়ার প্রবণতা ইতিবাচক। এমনকি কোনো বিষয়ের প্রয়োগের ক্ষেত্রে যদি নেতিবাচক অবতারণা হয়, তাহলে তা দ্রুত শুধরে নেওয়া যায়।
মোটের উপরে যে কোনো আধুনিক চিন্তা ও চেতনার সঙ্গেই মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে বলে লোকজ জ্ঞান আজও নিজস্ব ঘরানায় আধুনিক। এই সূত্রেই খাদ্য নিরাপত্তা অতি আধুনিক চিন্তা চেতনার ফলাফল বলে উন্নয়ন গবেষকগণ প্রমাণ করলেও তা লোকজ জ্ঞানেরও খুব কাছাকাছি। খাদ্য নিরাপত্তা একটি ধারণা যা সকলের খাদ্যের অধিকারের কথা স্মরণ করিয়ে দেয়। সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, পুঁজির বিশ্বায়ন, কৃষির অনুৎপাদন ও আধুনিক কৃষি যন্ত্র পদ্ধতির অভাব কিংবা ব্যবহারের জ্ঞান না থাকা সহ নানা কারণে সকল মানুষ তার নিজের বা গোষ্ঠীর সকলের সুষম খাদ্যের চাহিদা সম্পন্ন করতে পারে না। ফলে খাদ্য সংক্রান্ত নিরাপত্তাহীনতা তৈরি হয়। অবিরাম জনসংখ্যা বৃদ্ধির লাগাম ছাড়া ভাব, উৎপাদনশীল কৃষি জমির পরিমাণ অবধারিতভাবে কমে যাওয়া, অপরিকল্পিত শিল্পায়নের ফলে পরিবেশ বিপর্যয়ের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া প্রভৃতি কারণে চিরাচরিত পদ্ধতিতে খাদ্য উৎপাদনের শতকরা হার কমে যাচ্ছে। তাই রাজনৈতিক সিদ্ধান্তের দিকেই সকলকে তাকিয়ে থাকতে হচ্ছে যে রাষ্ট্রযন্ত্র কি সত্যি সকলের খাদ্যের চাহিদা পূরণের উদ্যোগ গ্রহণ করতে পারে, অথবা অধিক খাদ্য উৎপাদন করতে পারে এমন দেশসমূহ বা এমন দেশ যাদের রাজনৈতিক ভূগোলে খাদ্যশস্য উৎপাদনের এলাকা বেশি বলে অনুমিত ও প্রমাণিত, তারা সারা বিশ্বের মানুষের খাদ্য নিরাপত্তা শৃঙ্খল নির্মাণে একমত। অর্থাৎ রাজনৈতিক ভূগোলের সঙ্গেও খাদ্য নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। সাংস্কৃতিক আচার প্রথার মাধ্যমে জাতির সামগ্রিক পরিচিতির একটি রূপরেখা নির্মাণ করা সম্ভব। জাতির জীবন ব্যবস্থায় যদি কৃষির প্রভাব বেশি হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে কৃষিভিত্তিক জীবন ব্যবস্থা বিন্যস্ত হয়। কারণ কৃষি এখানে যেমন খাদ্য উৎপাদনের মতো মৌলিক চাহিদা পূরণ করে থাকে, তেমনি এর সাহায্যে অনেকাংশেই অর্থনৈতিক চাহিদাও পূরণ হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে যাদের জীবন জীবিকার প্রধান অবলম্বন কৃষি, তাদের কৃষিজাত দ্রব্য মজুতকরণের পাশাপাশি অনেকেরই প্রক্রিয়াজাতকরণের ব্যবসাও আছে। এ প্রসঙ্গে ওয়াকিল আহমদ তার বইয়ে বলেন যে বাঙালির লোকজীবন কৃষি নির্ভর। অনার্য যুগ হতেই কৃষিকাজ জীবিকার অন্যতম উপায় হিসেবে চলে আসছে। অধুনা শহর এবং শহর প্রান্তে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলেও বৃহত্তর গ্রাম জীবনে আবহমান কালের মতো চাষাবাদের প্রাধান্য আজ অক্ষুণ্ণ। ক্ষুদ্র কুটির শিল্প ও আঞ্চলিক ব্যবসার দ্বারা কিছু সংখ্যক পল্লীবাসী জীবিকার্জন করলেও তা কৃষির প্রভাবমুক্ত স্বাধীন বৃত্তি নয়। ব্যবসার মূল পণ্য কৃষিজাত দ্রব্য। তাঁতির তুলা, জেলের সুতা, তেলির তিল সরিষা আসে কৃষকের ঘর থেকে। কামার কুমার ছুতারের জিনিসপত্র কৃষক নেয়, বিনিময়ে সে তাদের ক্ষুধার অন্ন যোগায়। মাঝি মাল্লারা খেয়া পার করে কৃষকের কাছ থেকে 5 ফসলের পারানি পায়। এক কথায় বাঙালির সমস্ত অর্থনৈতিক জীবন ব্যবস্থা কৃষিকাজ ও কৃষিজাত ফসলের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। কৃষি, কৃষিজাত পণ্য ও খাদ্যদ্রব্যের নিবিড় সম্পর্ক থাকায় এর সঙ্গে নিরাপত্তাও জড়িত। তাই উৎপাদন সম্পর্কের সঙ্গে জড়িত কৃষকেরা লোকজ জ্ঞানের সাহায্যেই এক ধরনের নিরাপত্তা শৃঙ্খল নির্মাণ করতে সক্ষম হন। এই কাজের জন্য তারা যেমন কারো সহযোগিতা প্রার্থনা করেন না, তেমনি বিশেষ কাউকে অভিযোগও করেন না। কৃষিজীবী সমাজ ব্যবস্থায় বিভিন্ন আচার পালিত হয়ে থাকলেও ফসল উৎপাদন ও সংরক্ষণের জন্য নানা শ্রেণীর আচার পালিত হয়ে থাকে। এসব আচারের সবই কৃষি কিংবা প্রকারান্তরে খাদ্য নিরাপত্তার নিমিত্তেই পালিত হয়ে থাকে। আধুনিক সেচ সুবিধার বাইরে যেসব কৃষকের অবস্থান, তাদেরকে সময় মতো বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়। যেমন বৃষ্টি আবাহনের জন্য ব্যাং বিয়া, পুতুল বিয়া, বদনা বিয়া, মেঘারানী, হুদমার গান সহ আরো অনেক আচার পালিত হয়ে থাকে।
এছাড়া বাড়ির নারী সদস্যগণও বৃষ্টির জন্য চিন্তিত থাকেন। কারণ বৃষ্টি সময় মতো না হলে ফসলের বীজ যেমন রোপণ করা যাবে না, তেমনি ফসলের কাঙ্ক্ষিত উৎপাদনও হবে না। তাই তারা বসুধারা ব্রত পালন করে থাকেন। বৃষ্টি কম হলে যেমন সমস্যা, তেমনি বৃষ্টি বেশি হলেও সমস্যা। বৃষ্টি বেশি হলে বা অসময়ে বৃষ্টি হলে ফসলের ক্ষেত ডুবে যায় ও শস্যহানি হয়ে থাকে। তাই বৃষ্টি থেকে ফসলের ক্ষেত রক্ষার জন্য বাটি পোতা নামে একটি আচার পালিত হতে দেখা যায়। কৃষি জীবনে নানা সমস্যার সৃষ্টি হলে তারা যে কোনো আধুনিক ব্যবস্থার দ্বারস্থ হওয়ার আগে নিজেদের সমাজ স্বীকৃত লোকজ জ্ঞানের ব্যবহার করে থাকে। যেমন যেকোনো অশুভ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে কৃষিজীবীগণ ফসল উৎপাদন মৌসুমের শুরুতে হল প্রবাহ করে থাকে। কৃষিতে বীজ বপনের বিষয়কে খুবই শুভ কাজ হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাই বীজ বপনের সময় পালিত আচার হলো তুষ ছিটানো, কুলানি প্রভৃতি। বীজ বপনের পর শুরু হয় ফসলের যত্ন। কারণ এ সময় আগাছা নিড়ানি দেয়া থেকে শুরু করে একেবারে ফসল কাটা পর্যন্ত কৃষকের আর ঘুম থাকে না। তাই ফসল রক্ষার জন্য কৃষক যেসব লোকাচার ফসলের নিরাপত্তার জন্য যতটা পালন করে, সেই তুলনায় বৃহত্তর আকারে চিন্তা করলে প্রকৃতার্থে খাদ্যের নিরাপত্তার বিষয়টিই আসে। ফসল রক্ষার জন্য পালিত আচারগুলি হলো যথাক্রমে আলো ডালা, ক্ষেত বন্ধন, ভগ্গা দেওয়া, গাসসি ব্রত, হিরালি প্রভৃতি। একই রকম ভাবে ফসল তোলার জন্য, অর্থাৎ ফসল তুলতে যেন কোনো সমস্যা না হয় কিংবা কোনো অশুভ শক্তির প্রভাবে না পড়তে হয়, সেই নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষির সঙ্গে সম্পৃক্ত উপর্যুক্ত লোকাচারগুলি পালন করা হয়ে থাকে। রাষ্ট্র ব্যবস্থা ও রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে লোকজ জ্ঞান ও খাদ্য নিরাপত্তার গভীর সম্পর্ক বিরাজমান। রাষ্ট্রের প্রকৃত আচরণ কি বা কি ধরনের সমাজ ব্যবস্থাকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা প্রদান করবে তা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের মূল অর্থনৈতিক প্রকৃতি যদি শিল্প ভিত্তিক সমাজের অনুকূলে হয়ে থাকে, তাহলে সেখানে কৃষির দিকে কম নজর দেয়া হয়ে থাকে। আবার রাষ্ট্র যদি কৃষির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কৃষিজাত দ্রব্য প্রক্রিয়াজাতকরণের জন্য শিল্প কারখানা স্থাপনের দিকে বেশি নজর দেয়, তাহলে কৃষির সঙ্গে সম্পৃক্ত সকলকেই উপকৃত হয়ে থাকে। অর্থাৎ খাদ্যের প্রতি নিরাপত্তা বোধের নির্দিষ্ট মাত্রা যুক্ত হয়। সাধারণত শাসনতন্ত্র দ্বারা রাষ্ট্র কাঠামো পরিচালিত হয়ে থাকে। রাষ্ট্রের জনগণের খাদ্যের নিরাপত্তা নিশ্চিতের জন্য নির্দিষ্ট আইন প্রণয়ন ও প্রয়োগ করা সম্ভব। পাশাপাশি খাদ্য উৎপাদনের জন্য যে কৃষি ওতপ্রোতভাবে জড়িত, তা যে লোকজ জ্ঞান দ্বারা পরিচালিত হয়ে থাকে, তাও শাসনতন্ত্রের বিধির মধ্যে থাকতে পারে। অর্থাৎ খাদ্য নিরাপত্তার কথা বললে কৃষির প্রসঙ্গ এসে যায়। শাসনতন্ত্রে উল্লিখিত আইনের মাধ্যমে যেমন লোকজ জ্ঞানকে স্বীকৃতি দেয়া যায়, তেমনি আইন প্রণয়ন, প্রয়োগ ও নিশ্চিতকরণের লক্ষ্যেও রাষ্ট্রযন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনীতি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ মূল নিয়ামক হওয়ায় তাদের সদিচ্ছাও লোকজ জ্ঞান ও খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত। রাষ্ট্রের শাসন কাঠামোর নিম্ন স্তরের সদস্যগণ নিজেরা লোকজ জ্ঞানের পরিমণ্ডলেই বড় হয়ে থাকেন। তারা রাজনৈতিক বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে যদি নিজেদের অর্জিত লোকজ জ্ঞানের পৃষ্ঠপোষকতা করে থাকেন, তাহলেও আঞ্চলিকতার ভিত্তিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। শাসন কাঠামোর প্রান্তিক নেতাগণ বীজ ও শস্য সংরক্ষণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত, কারণ এরাই স্থানীয় বাজার নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ কখন কোন শস্য উৎপাদনের হার বাড়বে এবং কোন শস্যের দাম বাড়বে বা কমবে, তা নিয়ন্ত্রণের প্রাথমিক কারিগর এই নেতাগণ। এমনকি পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজির তারল্যের কারণে এরা একই সঙ্গে রাজনীতি ও খাদ্য সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে। কখনো কখনো রাজনৈতিক দুর্বৃত্তায়ন
খাদ্যের নিরাপত্তা নিশ্চিতকরণে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সঠিক রাজনৈতিক শিষ্টাচার ও লোকজ জ্ঞানের প্রতি সহানুভূতিশীল এবং এই সম্পর্কে সামান্য পরিমাণে জ্ঞাত হলেও লোকজ জ্ঞান খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সামাজিক পরিবেশ ও সুষম খাদ্যের নিবিড় সম্পর্ক বিদ্যমান, আর সামাজিক পরিবেশের সঙ্গে লোকজ জ্ঞান এবং সুষম খাদ্যের সঙ্গে খাদ্য নিরাপত্তা জড়িত। সামাজিক পরিবেশের মাধ্যমে লোকজ জ্ঞান স্বীকৃত এবং সমাজ মানসিকতা ধারণ করার কারণে খাদ্য গ্রহণও এর দ্বারা নিয়ন্ত্রিত। সামাজিক পরিবেশের ক্রিয়াশীল উপাদানগুলি জনগণের খাদ্য গ্রহণের উপর প্রভাব বিস্তার করে থাকে। বাংলাদেশে বসবাসরত বাঙালিদের সমাজ কাঠামো আর আদিবাসী সমাজের কাঠামো এক নয়। এরকম ভাবে খাদ্যাভ্যাসেও তফাৎ আছে। জীবনযাত্রার পার্থক্যের কারণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যগণ যেখানে কম পরিমাণে শর্করা গ্রহণ করে থাকে, সেখানে তুলনামূলকভাবে সাধারণ বাঙালিরা বেশি পরিমাণে গ্রহণ করে। আবার বাঙালিরা সাধারণ সমতল ভূমিতে বাস করে বলে এদের জীবনযাপন ও কর্মক্ষেত্রে কম শারীরিক পরিশ্রম করতে হয়, কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যগণ পাহাড়ে এবং অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন এলাকায় বাস করে বলে এদের অনেক বেশি শারীরিক শ্রম দিতে হয় বাঙালিদের তুলনায়। কিন্তু তারপরও উভয় জনগোষ্ঠীর লোকজন অধিকাংশ সময় নিজেদের গোষ্ঠীগতভাবে অর্জিত জ্ঞানের মাধ্যমে খাদ্য গ্রহণ করে থাকে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যগণ ও বাঙালিরা কৃষি এবং চাষ ব্যবস্থায় এখনো সনাতন পদ্ধতি অবলম্বন করতে বেশি পছন্দ করে, অর্থাৎ লোকজ জ্ঞানের প্রকট প্রভাব বিরাজমান। আবার একইভাবে সামাজিক পরিবেশের নিরিখেও সুষম খাদ্য গ্রহণের ধারা বিশ্লেষণ করলে দেখা যায় যে শহর ও গ্রামের লোকজনের খাদ্য নিরাপত্তার ধরন আলাদা। সাধারণত দেশের প্রান্তিক এলাকার লোকজন প্রয়োজনীয় চাহিদার খাবার নিজেরাই উৎপাদন করে থাকে। আবার এরাই উৎপাদিত যে ফসল বিক্রি করে তা দিয়ে শহরের খাদ্য চাহিদা মিটে থাকে। তাই খাদ্য নিরাপত্তা শৃঙ্খলও আলাদা। যারা নিজেরাই খাদ্য উৎপাদন করে থাকে তারা লোকজ জ্ঞানের সক্রিয় বাহক, অর্থাৎ এই জনগোষ্ঠীর খাদ্য গ্রহণের ধরনের সঙ্গে লোকজ জ্ঞান সরাসরি সম্পৃক্ত। আর শহরের যে জনগোষ্ঠী গ্রাম থেকে স্থানান্তরকরণের মাধ্যমে নিজেদের শহরবাসী করে তুলেছে, তারা গ্রামের মানুষের ব্যবহৃত আচারাদি, অন্য কথায় লোকজ জ্ঞান ভুলতে তো পারেনি, উল্টো অনেকেই তা অনুশীলন করে থাকে। তাই সাময়িকভাবে শহরে বসবাসকারী কিংবা নিজেদের শহরবাসী সংস্কৃতিতে অভ্যস্ত করে তুলতে প্রয়াসী লোকজন সহ আরো অনেকেই লোকজ জ্ঞানের সাহায্য নেন খাদ্য গ্রহণের ক্ষেত্রে। স্থান ও আঞ্চলিক সংস্কৃতির ভিন্নতা সত্ত্বেও লোকজ জ্ঞান খাদ্য নিরাপত্তা শৃঙ্খলে ব্যাপক প্রভাব বিস্তার করে। কৃষি ও খাদ্যশস্য উৎপাদন ব্যবস্থায় লোকজ জ্ঞানের কার্যকরী, শক্তিশালী ও দৃঢ় প্রভাব দেখা যায়। সাধারণত বাংলাদেশে যারা কৃষির সঙ্গে জড়িত তারা কার্যকরী জ্ঞান চর্চায় বেশি দূর অগ্রসর হননি, কারণ স্বাধীনতা লাভের পর বাংলাদেশে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু হয়। এর আগে পাকিস্তানি শাসন ব্যবস্থায় এদেশের মানুষকে শিক্ষিত করার বিশেষ কোনো ব্যবস্থা ছিল না। ফলে একটি নির্দিষ্ট প্রজন্মের প্রায় সকল কৃষক এবং যারা কৃষির সঙ্গে জড়িত সকলেই ছিল আক্ষরিক জ্ঞানের বাইরে। হয়তো খুব দ্রুত আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো সম্ভব হয়নি, তাতে বিশেষ কোনো সমস্যাও হয়নি। শুধু অভিজ্ঞতা নির্ভর লোকজ জ্ঞানের মাধ্যমে এদেশের কৃষকগণ সদ্য স্বাধীন দেশের খাদ্যের চাহিদা মিটিয়েছেন। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অব্যবহৃত প্রয়োজনীয় খাদ্যের চাহিদা পূরণের লক্ষ্যে কৃষকও প্রাণ উজাড় করে চেষ্টা করেছেন। এই চেষ্টা ছিল ঐতিহ্যবাহিত অভিজ্ঞতা সম্ভূত জ্ঞানের অনুপ্রেরণায়। তারা ঋতু নির্ভর ফসল উৎপাদনের তালিকা করে তাতে সমন্বিত ফসল উৎপাদনের ব্যবস্থা করেছেন। বাড়িতে বাড়িতে কাল নির্বিশেষে সবজি খামার তৈরি করেছেন। কৃষিজীবী জনসমাজ শুধু যে চাহিদা মাফিক খাদ্যের যোগান দেয় তা নয়, তারা প্রয়োজনীয় কার্যকরী অর্থকরী ফসলও উৎপাদন করে থাকে।
এইসব ফসল বিক্রি করে খাদ্য ব্যতি রেখে অন্যান্য চাহিদা মেটানোর জন্য রোজগার করা যায়। অর্থকড়ি কিংবা খাদ্যশস্য যাই হোক না কেন, তা উৎপাদনের পিছনে লোকজ জ্ঞানের কার্যকারিতা থাকে। কারণ ফসল উৎপাদনে প্রতিটি ধাপই সরকারি কিংবা বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠানের সহযোগিতা পাওয়া সম্ভব হয় না নানা কারণে। কিন্তু তাই বলে তো আর বালাই থেমে থাকে না। তাই এসব ছোট কিংবা হঠাৎ তৈরি হওয়া সমস্যাগুলি মোকাবিলার জন্য কৃষকগণ লোকজ জ্ঞানের শরণ নেন এবং নিশ্চিতভাবে সফল হন। অর্থাৎ অতি আবশ্যিকভাবে খাদ্য উৎপাদনের বিবিধ প্রক্রিয়ার সঙ্গে লোকজ জ্ঞান জড়িত। সাধারণ জনগণের সহজাত সত্তায় যে জ্ঞান স্বাভাবিকভাবে উৎসারিত হয়ে থাকে, যা ঐতিহ্যিকভাবে বাহিত হয়ে থাকে প্রজন্ম পরম্পরায়, বিশেষ পরিস্থিতি ব্যতি রেখেও জ্ঞান কাণ্ডের আধুনিক প্রপঞ্চের সঙ্গে মিলিয়ে নিতে পারে খুব সহজেই, সেই লোকজ জ্ঞান পরীক্ষিত হয়ে খুব সার্থকভাবে মানব সমাজের খাদ্য নিরাপত্তায় কার্যকরী ভূমিকা পালন করতে পারে বলে প্রমাণিত। আমরা এতক্ষণ লোকজ জ্ঞানের সঙ্গে খাদ্য নিরাপত্তা সম্পর্ক বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা খাদ্য প্রাপ্যতা এবং লোকজ জ্ঞান বিষয়ে আলোচনা করব। এরপরে আমরা খাদ্য গ্রহণ ও লোকজ জ্ঞান এবং খাদ্যের ব্যবহার ও লোকজ জ্ঞান বিষয়ে আলোচনা করব। প্রথমে খাদ্য প্রাপ্যতা ও লোকজ জ্ঞান। লোকজ জ্ঞানের উৎসমূল ব্যক্তিকেন্দ্রিক হলেও সামাজিক স্বীকৃতির কারণে এর ব্যাপকতা রয়েছে। খাদ্য, খাদ্য নিরাপত্তা এবং দেশীয় ও আন্তর্জাতিক আইন সমূহে খাদ্য প্রাপ্যতা খাদ্য নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃত। এই বিশেষ প্রপঞ্চের সঙ্গে খাদ্যশস্য উৎপাদন প্রথা, খাদ্যশস্য উৎপাদনের ভৌগোলিক অঞ্চল, প্রাণী সম্পদ ব্যবস্থাপনা, মৎস্য সম্পদ প্রসঙ্গ, দানাদার খাদ্যশস্য প্রাপ্যতা, কৃষি নির্ভর ব্যবসা এবং খাদ্য মজুদ বিশেষভাবে সম্পর্কযুক্ত। আমি এই এক একটা বিষয় সম্পর্কে অল্প করে ছোট করে একটু আলোচনা করার চেষ্টা করছি। খাদ্যশস্য উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বলছি। খাদ্যশস্য উৎপাদন প্রক্রিয়া খাবার উৎপাদনের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ প্রপঞ্চ। শুধু কৃষি কৌশল যেমন এর সঙ্গে যুক্ত নয়, তেমনি অর্থনীতি, সামাজিক পরিবেশ, ভূপ্রকৃতি, জলবায়ু, চাহিদা, পুষ্টি প্রভৃতিও জড়িত। বাংলাদেশের মানুষ তাদের দৈনন্দিন চাহিদা অনেকটাই নিজেরা মেটাতে চেষ্টা করে। সাধারণত যা তাদের দ্বারা উৎপাদন করা সম্ভব, সেক্ষেত্রে অন্য কারো দ্বারস্থ হয় না। বাংলাদেশের কৃষিজীবী সমাজে যারা উৎপাদন কাঠামোর সঙ্গে জড়িত, তাদের অধিকাংশেরই বিজ্ঞান ভিত্তিক কোনো বিশেষ জ্ঞান বা প্রশিক্ষণ নাই। ইদানিং অর্থকরী ফসল উৎপাদনের দিকে ঝোঁক বেড়েছে, যেমন ফুল চাষ ইত্যাদি। তারপরও তারা অর্থকরী ফসলের চেয়ে খাদ্য জাতীয় শস্য উৎপাদনের দিকে বেশি নজর দিয়ে থাকে। এমনকি খাদ্যশস্যের বীজ নিজেরাই সংরক্ষণ করে থাকে। ঐতিহ্য নির্ভর যে সকল জ্ঞান দ্বারা বাংলাদেশের কৃষক অধিক খাদ্যশস্য উৎপাদন করেন কিংবা প্রাকৃতিক দুর্যোগ প্রবণতা বেশি, এমন সময়েও উৎপাদনের হার কমতে দেন না, সেগুলিতে খাদ্য নিরাপত্তার লোকজ জ্ঞান হিসেবে স্বীকৃত। কৃষি কৌশল ও খাদ্যশস্য উৎপাদন প্রথা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ কৃষিজ উৎপাদনের যে স্থানীয় জ্ঞান নির্ভর কৌশল রয়েছে তা গুরুত্বপূর্ণ। যখন পর্যন্ত কৃষকের হাতে অধিক উৎপাদনশীল সংকর জাতের বীজ পৌঁছেনি, তখনও তারা মানুষের খাদ্যের চাহিদা পূরণ করতে পেরেছে। এর অন্তর্নিহিত কারণ হলো কৌশল। আশ্বিন মাসের শেষের দিকে যখন রাত্রি দ্বিপ্রহর থেকে শিশির পড়তে শুরু করে, তখন শিমের চারা লাগাতে হয় বলে লোকজ জ্ঞানের প্রচলন আছে। তাহলে শিমের ডগায় পোকা লাগে না বলে তারা বিশ্বাস করে। আবার শিম এ সময় হলে ভালো দাম পাওয়া যায়। বছরের অন্য সময়ে সিম গাছের চারা লাগালে শুধু গাছ ভালো হয়, কিন্তু কোনোভাবেই কোনো ফুল আসে না। আবার কখনো ফুল আসলেও তাতে কোনোভাবেই ফল ধরে না। তাই কৃষক নির্দিষ্ট সময় ছাড়া সিম গাছের চারা লাগায়। শিম কিংবা বেগুন গাছের ডগার কচি পাতায় পাতা কাটা পোকা লাগলে সকালবেলা কাঠের চুলায় যে ঠান্ডা ছাই জমা হয়, তাই দিতে হয়।
সাধারণত এমন ভাবে পোকা লাগে যে পোকা দেখে তা রোধ করার কোনো উপায় থাকে না। এমনকি ঠিক কোন সময় পোকা ধরতে শুরু করবে তাও বোঝা কঠিন। কখনো কখনো দেখা যায় যে বুঝে উঠতেই বেশ খানিকটা ক্ষতি হয়ে যায়। তাই বিষ প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণ ও তৎপরবর্তী ব্যবস্থা গ্রহণ করা বেশ কঠিন। কারণ সাধারণত বাড়ির পাশে যেখানে ব্যবসার উদ্দেশ্য ছাড়াই বাড়িতে খাওয়ার জন্য বেগুন কিংবা শিম লাগানো হয়, সেই স্থান বাড়ির মহিলারাই দেখাশোনা করে থাকে। তাই তারা বাড়ির কর্তা ব্যক্তির মুখাপেক্ষী না থেকে নিজেরাই একটা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। এটি খুব ভালোভাবেই সাধারণ জনগণ জানে এবং তারা এর প্রয়োগে বেশ সুফল লাভ করে থাকে। বাঁশের কঞ্চি না কেটে শিমের জাংলায় দিলে গাছ দ্রুত বড় হয়। সাধারণত বাঁশ দিয়ে তৈরি মাচায় শিমের লতা উঠিয়ে দিলে তাতে ফলন ভালো হয়ে থাকে। আরো নানাভাবে শিমের গাছ লাগানো হয়েছে, যেমন কোনো প্রায় মৃত বা অপ্রয়োজনীয় গাছে শিমের লতা উঠিয়ে দিলে কিংবা টিনের ঘরের চালায় শিমের লতা উঠিয়ে দিলে ভালো ফলন হয়ে থাকে। তবে যদি কঞ্চির সাহায্য নিয়ে শিমের লতা উঠিয়ে বাঁশের মাচায় দেয়া থাকে তাহলে তাতে ফলন ভালো হয় বলে বিশ্বাস। কারণ হিসেবে জনগণের মতামত, এতে কোনো খরচ হয় না। কঞ্চি বাঁশের অপ্রয়োজনীয় অংশ, আর কঞ্চির সাহায্যে মাচা তৈরি করলে তাতে উপর থেকে যেমন সহজে রোদ লাগতে পারে, তেমনি নিচের দিক থেকেও ভালোভাবে বাতাস চলাচল করতে পারে। এতে ফলন ভালো হয়। ধানের জমিতে পানি জমে থাকলে তাতে তেলাপিয়া জাতীয় মাছের চাষ করা হয়, যেন ধান গাছের গোড়া কাটা পোকা খেতে পারে। সাধারণত বর্ষাকালে ধানের জমিতে অল্প পরিমাণ, অর্থাৎ পায়ের গোড়ালি বা কখনো তার চেয়ে বেশি পরিমাণ পানি জমে থাকে। এই পানিতে ছোট মাছ ছাড়া অন্য মাছ হওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে। ছোট মাছ অর্থাৎ যেসব মাছ অল্প পানিতে চলাচল করতে পারে এবং খুব অল্প সময় ডিম দিতে পারে, সেগুলি ধান গাছের গোড়ায় জমা পানিতে থাকতে পারে। রোদের তীব্রতা বেশি হলেও ধান গাছের পাতার ঘনত্বের কারণে পানি খুব বেশি গরম হয় না। আবার ধান গাছের পাতা পচে যে শৈবাল ও অন্যান্য জলজ উদ্ভিদ তৈরি হয়ে থাকে, তা দিয়েই আসলে মাছের আহারের সংস্থান হয়ে যায়। অনেক ক্ষতিকর পোকা যেগুলি ধান গাছের গোড়া কেটে দেয়, সেগুলিও মাছের প্রিয় খাবার। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে মাছগুলি বেড়ে ওঠার কারণে এর স্বাদও ভালো হয়ে থাকে। ধানের জমিতে অল্প দূরত্বে বাঁশের কাঠি পুঁতে দেয়া হয়, যাতে পাখি বসে শীষ কাটা লেদা পোকা ভক্ষণ করতে পারে। ধানের জমির মাঝে মাঝে কাঠি পুঁতে দেয়া হয় বা জমির আইলে ছোট আকারের গাছ লাগানো হয়, যাতে সেখানে পাখি বসতে পারে। সাধারণত অনেক পাখি ধান গাছের ক্ষতিকর পোকাগুলি ভক্ষণ করে থাকে। চাষের জন্য জমি নির্বাচন কৃষি কৌশলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি সঠিক জমি নির্বাচন করা যায় এবং ঠিক সময়ে প্রয়োজনীয় সার ও পানি সহযোগে চাষ করা যায়, তাহলে ভালো ফলনের আশা করা যায়। তাই বলা হয়েছে, বেলে মাটির জমিতে আউশ ধানের চাষ করা যায়, আর এঁটেল মাটির জমিতে ভালো পাট চাষ হয়ে থাকে। বলছে, আউশের ভুঁই বেলে, পাটের ভুঁই আঠালে। খাদ্য নিরাপত্তার সঙ্গে কৃষি অর্থনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ কৃষক কোনো ফসল সরাসরি খাদ্য হিসেবে উৎপাদন করে থাকে, আবার কোনো ফসল বিক্রয়ের মধ্যে আয় করে থাকে। যে সকল ফসল উৎপাদন কৃষকের অর্থনৈতিক উপার্জনের সঙ্গে সরাসরি জড়িত, সেগুলি অর্থকরী ফসল হিসেবে চিহ্নিত। অবশ্য এলাকা ভেদে অর্থকরী ফসলের তালিকা ভিন্ন হয়। যেসব এলাকায় শুধু খাদ্যশস্যের উৎপাদন হয়ে থাকে, সেসব এলাকার লোকজন তাদের প্রয়োজনের অতিরিক্ত শস্য বিক্রি করে তা দিয়ে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে থাকে। তবে এর সঙ্গে বাজার অর্থনীতির চাহিদা ও যোগান জড়িত। যেমন কোনো বছর পেঁয়াজের ফলন অধিক ভালো হলে পরের বছর পেঁয়াজের চাষ কম হয়। কারণ চাহিদার চেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনের কারণে বাজারে ভালো দাম পাওয়া যায় না। আবার অনেক সময় উদ্বৃত্ত পেঁয়াজ সারা বছর সংরক্ষণ করে কৃষক পরের বছর তা বিক্রির চেষ্টা করে থাকে। এই কারণে আগের বছরের অভিজ্ঞতার আলোকে পরের বছর আর কৃষক পেঁয়াজ চাষে আগ্রহী হয় না।
পরপর ২ বছর রসুনের ফলন ভালো হলে তার পরের বছর কেউ আর রসুনের আবাদ করতে চায় না। ফসল উৎপাদনের হারের সঙ্গে আবহাওয়া ও জলবায়ুর সম্পর্ক থাকার কারণে প্রতি বছরই একই শস্যের উৎপাদন ভালো হবে এমনটা বলা যায় না। আবহাওয়ার উপর নির্ভর করে ফসলের উৎপাদন ভালো হয়, আবার কখনো একেবারেই হয় না। রসুনের ক্ষেত্রেও ব্যাপারটি তাই। রসুন বেশি পরিমাণে উৎপাদিত হলে তা অন্তত ২ বছর সংরক্ষণ করা যায়। তাই পরপর ২ মৌসুম রসুনের ফসল ভালো হলে কৃষক পরের বছর তা উৎপাদনের আগ্রহ হারিয়ে ফেলে। অর্থাৎ চাহিদা এবং বাজার অর্থনীতি এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ডাল জাতীয় শস্য বীজ অধিক সময় সংরক্ষণযোগ্য হওয়ার কারণে প্রতি বছরই তা চাষ করা হয়। সাধারণত ডাল জাতীয় শস্য বীজের দাম প্রায় প্রতি বছর কাছাকাছি থাকে। তাই কৃষক অধিক মুনাফা কিংবা অধিক ক্ষতির কথা বিবেচনা করে প্রয়োজনের অতিরিক্ত চাষাবাদ করে না। যে বছর বর্ষা ও বন্যা বেশি হয় তার পরের বছরই মরিচের দাম বেশি হয়। ধানের দাম যত বেশি হোক না কেন কৃষক তার পারিবারিক আটার চাহিদা পূরণের জন্য প্রয়োজনের নিমিত্তে অল্প হলেও গমের চাষ করে থাকে। সমর্থ কৃষক যিনি নিজের খাদ্যশস্য উৎপাদনের ক্ষমতা রাখেন, সাধারণত তিনি নিজের জমিতে আহ পরিবারের জন্য প্রয়োজনীয় শস্যের উৎপাদন করে থাকে। গ্রামাঞ্চলে ভাতের চাহিদার চেয়ে আটার জনপ্রিয়তা বেশি। কারণ যারা খুবই পরিশ্রম করেন, বিশেষ করে যারা অন্যের জমিতে কাজ করেন কিংবা নিজের জমি নিজে চাষ করেন, তারা সকালে রুটি খান এবং দুপুরের খাবার হিসেবেও কর্মক্ষেত্রে রুটি নিয়ে যান। তাই গ্রামের লোকজন নিজেদের পরিবারের রুটির চাহিদা এবং পরিবারের প্রধান খাদ্যের আর্থিক দিক বিবেচনায় সারা বছরের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে অনেক সময় গম উৎপাদন করেন। এ বিষয়ে আরো অনেক আলোচনা আছে। আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি পরবর্তী যে খাদ্য গ্রহণের এবং লোকজ জ্ঞান সংক্রান্ত বিষয়াদি সে বিষয়ে আলোচনায় চলে যাচ্ছি। খাদ্য গ্রহণ, আমরা এতক্ষণ আলোচনা করলাম খাদ্য প্রাপ্যতা ও লোকজ জ্ঞান। এবার আমরা আলোচনা করছি খাদ্য গ্রহণ ও লোকজ জ্ঞান। মানুষ হিসেবে সকলেরই খাদ্য গ্রহণের অধিকার আছে এবং এটি মানুষের মৌলিক চাহিদারও অন্যতম। তারপরও সারা পৃথিবীর নানা প্রান্তে কোনো লোক না খেয়ে সারাদিন কাটাচ্ছে, আবার কোনো লোক তার সামনে আসা শত পদের মধ্যে কয়েকটির আস্বাদ নিচ্ছে। কেউ কেউ খেতে পায় না, আবার কেউ কেউ খাবার ফেলে দেয়। খাবার গ্রহণের ক্ষমতার সঙ্গে অর্থনীতির প্রত্যক্ষ যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। তবে পরোক্ষ যোগাযোগ আছে এমন উপাদান যথা রাজনীতি, সামাজিক পরিবেশ, ভৌগোলিকতা, সাংস্কৃতিক আধিপত্যবাদ, ঔপনিবেশিকতা প্রভৃতিও কম গুরুত্বপূর্ণ নয়। এত সব বাধার পরেও মানুষ বেঁচে আছে, কখনো পেট পুরে, আবার কখনো আধা পেটা খেয়ে। নিমিত্ত যখন বেঁচে থাকা এবং তাদেরকে বাইরে থেকে কেউ যখন বিশেষভাবে ধারণা দেয়নি যে কোনো বিশেষ কৌশল অবলম্বন করলে সে জীবন বাঁচাতে পারবে বা আরো ভালোভাবে জীবন চালাতে পারবে, তখন নিজের বুদ্ধি কৌশলের পাশাপাশি আপন সম্প্রদায়ের ঐতিহ্যিক জ্ঞানের ব্যবহার করেছে, যা বিশেষ সময়ের জন্য পরীক্ষিত। সরি, এই জ্ঞানই হলো লোকজ জ্ঞান, অর্থাৎ মানুষ তার সম্প্রদায়ের অভিজ্ঞতা সম্ভূত ও অর্জিত আপন বুদ্ধি ও কৌশলের মাধ্যমে খাদ্য গ্রহণ বা খাদ্য সামগ্রী অধিগত করার ক্ষমতা সম্পর্কে জ্ঞাত হয়। তখন সহজেই বোঝা যায় যে খাদ্য নিরাপত্তার অন্যতম উপাদান খাদ্য গ্রহণ এর সঙ্গে লোকজ জ্ঞান পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। আমি কয়েকটি পয়েন্টের কথা বলেছিলাম, যার একটি অন্যতম দরিদ্রতা। আর্থিক সক্ষমতার সঙ্গে জীবন চালানোর সম্পর্ক রয়েছে। কারো উপার্জিত ও গচ্ছিত অর্থের পরিমাণ বেশি, আবার কারো নেই। তারপরও সকলেই তাদের জীবন নিজের মতো করে চালিয়ে নেয়ার চেষ্টা করে থাকে।
যাদের অনেক অর্থ আছে বা যারা বিত্তবান, তারা নিজেদের পছন্দ মতো খাদ্য গ্রহণ করে থাকে। তাদের গ্রহণীয় খাদ্যে প্রয়োজনীয় খাদ্য উপাদানও থাকে, যা তাদের শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখতে সাহায্য করে। আবার অন্য পক্ষে যারা প্রতিনিয়ত প্রয়োজনীয় চাহিদা মাফিক উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করতে পারে না, তারাও সুস্থ ও স্বাভাবিক শরীরের লক্ষ্যেই খাদ্য গ্রহণ করে থাকে। উচ্চবিত্ত ও নিম্নবিত্ত এই দুই শ্রেণীর লোকজনের মধ্যে উভয়ই খাবার গ্রহণ করে জীবন ধারণের জন্য, কিন্তু তফাৎ রয়েছে এবং তা হলো অর্থকেন্দ্রিক। উভয় শ্রেণী স্বাভাবিক জীবনযাপন করে। আর্থিকভাবে সক্ষম শ্রেণী অর্থের মাধ্যমে তাদের খাদ্য উপাদানজনিত চাহিদা নিবারণ করে থাকে। আর যারা অর্থকে প্রয়োজনীয় খাদ্য উপাদান লাভের মূল উপকরণ হিসেবে বিবেচনা করার ক্ষমতা রাখে না, তারা অভিজ্ঞতা সমৃদ্ধ, জ্ঞান ও জাত ও বুদ্ধিবৃত্তিক কিছু কৌশল অবলম্বন করে, যা লোকজ জ্ঞান হিসেবে স্বীকৃতি পেতে পারে। শ্রম সম্পৃক্ততা। বয়সভেদে মানুষের শ্রম প্রদানের ক্ষমতা বাড়ে ও কমে। যে বেশি শ্রম দেয় তার বেশি খাদ্য শক্তির প্রয়োজন, আর যে কম দেয় তার কম প্রয়োজন। অর্থাৎ শ্রম প্রদানের বিভিন্নতার সঙ্গে খাদ্যের নিবিড় সম্পর্ক বিরাজমান। সাধারণত 20 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত মানুষ পূর্ণোদ্যমে শ্রম প্রদান করতে পারে। এছাড়া শিশু ও বৃদ্ধরা জৈবিকভাবে অধিক শ্রম প্রদানে সক্ষম নয়। আবার শ্রমের ধরনের সঙ্গে খাদ্যের সম্পর্ক রয়েছে। যারা কায়িক শ্রম করেন বা অভ্যস্ত তাদের খাদ্যাভ্যাস, ও যারা মানসিক শ্রম করেন বা অভ্যস্ত তাদের খাদ্যাভ্যাস এক নয়। কায়িক শ্রম যাদের পেশা, তারা যে পরিমাণ চর্বি ও শর্করা জাতীয় খাদ্য উপাদান গ্রহণ বা আত্মস্থ করতে পারেন, তা মানসিকভাবে যিনি শ্রম দেন তার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ শ্রমের সঙ্গে খাদ্য উপাদানের, খাদ্যের ধরন ও পরিমাণের সম্পর্ক আছে। এছাড়া শ্রম ও উপার্জন, শ্রম ও খাদ্য ক্রয় সামর্থ্য ও সম্পর্কযুক্ত হওয়ায় খাদ্য নিরাপত্তাও জড়িত। গ্রহণীয় খাদ্য শক্তি। খাদ্য শুধু উদরপূর্তি কিংবা আস্বাদনের জন্যই গ্রহণ করা হয় না। খাদ্যের বিপাক পরবর্তী যে শক্তি উৎপাদিত হয় তা দিয়ে মানব শরীরের শক্তিজনিত চাহিদা পূরণ হয়ে থাকে। খাদ্য গ্রহণের মাধ্যমে যে শক্তি মানুষের শরীরে ক্রিয়াশীল থাকে তা কম হলে যেমন সমস্যা, বেশি হলেও ঠিক তেমনি ক্ষতিকর। বেশি খাদ্য শক্তি গৃহীত হলে ওই শক্তি পুড়িয়ে স্বাভাবিক অবস্থায় আনা যায়, কিন্তু কম গৃহীত হলে মানব শরীরের নানা বিপর্যয় সৃষ্টি করে। খাদ্য শক্তির প্রাচুর্যের সঙ্গে গ্রহণের গভীর সম্পর্ক বিরাজমান, কারণ খাদ্য শক্তি সমৃদ্ধ খাবারের যদি প্রাচুর্য না থাকে, তাহলে সব মানুষ তা গ্রহণ করতে পারে না। আবার খাদ্য শক্তি সম্পর্কে অজ্ঞতাও একটি বড় কারণ। অর্থাৎ খাদ্যে খাদ্য শক্তির উপস্থিতি সম্পর্কে জ্ঞান থাকলে বা কোন খাদ্যে কি মানের খাদ্য শক্তি আছে তা জানা থাকলে মানুষের সুবিধা হয়। খাদ্যের ক্রয় সামর্থ্য খাদ্য নিরাপত্তার সঙ্গে যুক্ত। খাদ্য নিরাপত্তার সঙ্গে খাদ্য ক্রয় এবং খাদ্য ক্রয়ের সামর্থ্যের গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কারণ মানুষ মাত্রই প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য গ্রহণ আবশ্যক। কিন্তু খাদ্যের উৎপাদক ব্যক্তিগণ ছাড়া অন্যদেরও খাদ্য গ্রহণ করতে হয়, যা ক্রয় ছাড়া সম্ভব নয়। অর্থাৎ স্বাভাবিকভাবে দুইটি শ্রেণীর সৃষ্টি হয়, যাদের একটি খাদ্যের উৎপাদক ও ভোক্তা, আর অন্যটি খাদ্যের ক্রেতা এবং ভোক্তা। যারা খাদ্যের ক্রেতা তাদের অর্থের বিনিময়ে খাদ্য সংগ্রহ করতে হয়। অবশ্য কোনো কোনো শ্রেণীকে কায়িক শ্রমের বিনিময়েও খাদ্য সংগ্রহ করতে দেখা যায়। খাদ্যের উৎপাদক শ্রেণী ছাড়াও এক ধরনের উৎপাদক শ্রেণী আছে যারা অর্থকরী ফসল উৎপাদন করে থাকে। এরা অর্থকরী ফসল বিক্রি করে যে অর্থ উপার্জন করে তার কিছু অংশ খাদ্য ক্রয়ের জন্য ব্যয় করে থাকে। কারণ এমন কিছু খাদ্য থাকে যা সকলের পক্ষে উৎপাদন করা সম্ভব নয়। লিঙ্গীয় বিবেচনা ও গ্রহণীয় খাদ্য সম্পর্কে এবারে বলছি। প্রাকৃতিক নিয়মে মানুষ সাধারণত দুই ধরনের জৈবিক প্রবৃত্তি নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে। অবশ্য মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ঘটে।
সামাজিক মানুষ তার জ্ঞাতি সম্পর্কের সদস্যদের সঙ্গে মিলে পরিবার গঠন করে। সভ্যতার ক্রমবিবর্তনের ধারায় পরিবারের প্রধান কর্তা ব্যক্তি উপার্জন ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, সম্পদের মালিকানা ও উত্তরাধিকার প্রভৃতি বিষয় মিলে লিঙ্গীয় বিবেচনার দৃষ্টিভঙ্গি সমাজ ও পরিবার উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সভ্যতার ধারাপাতে ও সাংস্কৃতিক বিবর্তনের পরিক্রমায় শারীরিকভাবে পুরুষ বলশালী হওয়ায় পরিবার ও সমাজের প্রধান রূপে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ফলে নারী হয়েছে পুরুষের অধস্তন। নিষ্ফলন প্রবণতা। কৃষিজীবী কৃষকের প্রাণ হলো ফসল। ভালো ফলন হলে মুখে হাসি থাকে, না হলে কষ্টের শ্লেষ যেন সারা মুখমণ্ডলে লেগে থাকে। তবে সাধারণত কৃষক কখনো এমন ভাবে বিপদে পড়ে না যাতে তাকে প্রতি বছর যেন বিপদের সম্মুখীন হতে হয়। বাংলাদেশের কৃষক ফসলের ভালো ফলন হলে সেখান থেকে উৎকৃষ্ট মানের শস্য দানাগুলি সংগ্রহ করে, যাতে তা পরবর্তী বছর বীজ হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু বর্তমানে সাধারণত কৃষিজীবীরা আর শস্য বীজ সংরক্ষণ করে না। অধিক উৎপাদনশীল শস্য বীজ বাজারে কিনতে পাওয়া যায়। তবে বাজার থেকে কোম্পানির প্রক্রিয়াজাত বীজ কেনা বা নিজের বাড়িতে সংরক্ষিত বীজ উভয় দিকে নিষ্ফলনের প্রবণতা একেবারে উড়িয়ে দেয়া যায়। হয়তো শতকরা হারের মাত্রা কম বেশি হতে পারে। কৃষকের নিজের বাড়িতে অপেক্ষাকৃত কম ফলনশীল জাতের যে বীজ সংরক্ষণ করা হয় তাতে পোকা লাগলে কিংবা বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বিনাশী ছত্রাকের উপদ্রব হলে বপনযোগ্য বীজের সংকট হয় এবং পরবর্তী শস্য মৌসুমে নিষ্ফলনের প্রবণতা বৃদ্ধি পায়। আবার অন্য পক্ষে কোনো কারণে বাজারে কোম্পানি সরবরাহকৃত বীজ সময় মতো না পেলে, হঠাৎ পোকার আক্রমণ হলে কিংবা জিনগত বৈশিষ্ট্যের কোনো এলোমেলো হলে মারাত্মক রকমের ফসলহানি, এমনকি কোনো শস্য উৎপাদিত নাও হতে পারে। খাদ্যের গ্রহণীয়তা বা অধিগত করার ক্ষমতার সঙ্গে খাদ্য নিরাপত্তার ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজমান। অধিক উৎপাদন হলেও যদি সামাজিক মানুষের তা কেনার সামর্থ্য না থাকে, অধিক উৎপাদন হলেও তা যদি পোকায় খেয়ে ফেলে কিংবা হঠাৎ করে যদি পরপর কয়েক বছর কোনো বিশেষ প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট দুর্যোগের কারণে ফসল উৎপাদনের হার কম হয় বা উৎপাদন না হয়, তাহলেও মানুষ বেঁচে থাকার চেষ্টা করে। পুঁজিবাদের কালো হাতের সাহায্য নিয়ে যখন দরিদ্রতা আগ্রাসী দত্তের ভূমিকায় নামে, তখন কর্মক্ষম মানুষ যান্ত্রিক সভ্যতার দাপটে বেকার হয়ে যায়। আবার পুঁজির টানে সামাজিক কাঠামোয় যে বিভক্তি দেখা যায় তা মানুষের মানবিক অধিকারের কড়ায় নাড়া দেয়। কিন্তু এত কিছুর পরও মানুষ সাধারণত এবং প্রধানত বিজ্ঞান ও প্রযুক্তির দ্বারস্থ হওয়ার চেয়ে লোকজ জ্ঞানে বেশি আস্থাশীল, কারণ এটি হাজার বছর ধরে চর্চিত ও প্রমাণিত। এবার আমরা খাদ্যের ব্যবহার ও লোকজ জ্ঞান সম্পর্কে একটু আলোচনা করব। খাদ্য শুধু মানব শরীরে উদরপূর্তির কাজই করে না, এটি মানব শরীরে প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান সরবরাহের কাজও করে থাকে। কারণ প্রয়োজনীয় পুষ্টি ছাড়া মানুষের পক্ষে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব নয়। শারীরিক কিংবা মানসিক যে কোনো ধরনের শ্রমের জন্য প্রয়োজনীয় পুষ্টি চাই। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলে ঔপনিবেশিক শাসনামলে অবহেলিত বাঙালি জনগোষ্ঠীর জন্য তৎকালীন সরকার বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করে। এগুলি সম্পৃক্ত মানুষের কথা মাথায় রেখেই করা হয়েছিল। বাংলাদেশের স্বল্প আয় থেকে শুরু করে মাঝারি আয়ের লোকজন এবং শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সাধারণত খাদ্যের মাধ্যমে পুষ্টি লাভের ব্যাপারে যথেষ্ট উদাসীন। তারা শুধু উদরপূর্তির দিকেই নজর দেয়। ফলে সহজলভ্য ও সস্তা শর্করা জাতীয় খাবারই তাদের প্রধান খাদ্য এবং এতে মানব শরীরে পুষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যায়। তবে সমাজের উচ্চ স্তরের লোকজন যারা শিক্ষা ও আর্থিক দিক থেকে সমর্থ, তারা পুষ্টির ব্যাপারে সচেতন। কিন্তু খাদ্য নিরাপত্তার সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত এমন এক গোষ্ঠী আছে যারা খাবারের পুষ্টিগুণ বিবেচনায় নিয়ে খাদ্য গ্রহণ করে না। উচ্চ ক্যালোরিযুক্ত খাবার ক্রয়ের সামর্থ্য এবং কোনো বিশেষ খাদ্য কখন শরীরের জন্য প্রয়োজন সে বিষয়েও
পরামর্শ গ্রহণের জন্য বিশেষজ্ঞ পরামর্শের বিয়োগ প্রয়োজন। অর্থাৎ আর্থিক সামর্থ্য ব্যতিরেকে সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তার অন্যতম উপাদান খাদ্যের ব্যবহারের ব্যাপারে বিশেষ কোনো নজর প্রদান বা সচেতন হওয়া সম্ভব নয়। কিন্তু ঐতিহ্য নির্ভর বাংলাদেশের মানুষ হাজার বছরের অভিজ্ঞতায় প্রাপ্ত জ্ঞান দ্বারা নিজেদের পুষ্টি সংক্রান্ত চাহিদা বা খাদ্য নিরাপত্তার বিধান করে আসছে, যা জ্ঞানকাণ্ডের গবেষণায় অতি গুরুত্বপূর্ণ। আমরা এখন আলোচনা করছি খাদ্যের ব্যবহার ও লোকজ জ্ঞান। খাদ্যের ব্যবহার ও লোকজ জ্ঞানের সঙ্গে কয়েকটি বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। খাদ্যের ব্যবহারের মাধ্যমে খাদ্য নিরাপত্তার নিশ্চিতকরণে মাতৃস্বাস্থ্য ও পুষ্টি, শিশু স্বাস্থ্য ও পুষ্টি, লিঙ্গীয় বিবেচনা ও পুষ্টি এবং পয়ঃনিষ্কাশন, পানি ও স্বাস্থ্যবিধি বিশেষভাবে সম্পর্কযুক্ত। এবারে আলোচনা করছি মাতৃস্বাস্থ্য ও পুষ্টির সম্পর্কে। বাঙালি মা তার নিজের খাবারের কথা চিন্তা না করে সকল সময়ই পরিবারের অন্য সদস্যদের বিষয়ে বেশি চিন্তা করে। স্বামী সন্তানই যেন তার জীবন। স্বামী যিনি পরিবারের সকল সদস্যদের জন্য সারাদিন আয় রোজগারে বেশি ব্যস্ত থাকেন, তিনি বাড়িতে ফিরে আসলে পরিবারের কর্ত্রী ব্যস্ত হন তার সেবা শুশ্রূষায়। সাধারণ বাঙালি নারীর সংস্কৃতি ও জীবন প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় যে সাধারণত স্বামী ও সন্তানকে আপন প্রাণ ভাবেন তারা, কিন্তু বাড়ির অভ্যন্তরে গৃহস্থালী কর্মে নারীর যে ব্যাপক প্রাণ শক্তির প্রয়োজন হয়, প্রয়োজনীয় ক্যালোরিযুক্ত খাবার প্রয়োজন হয়, সে ব্যাপারে কেউই বিশেষ কোনো নজর প্রদান করে না। স্ত্রী ও মা গৃহস্থালীর প্রত্যেক কাজেই নিজেকে প্রধান হিসেবে বিবেচনার যোগ্য, কারণ তাকে ছাড়া গৃহস্থালীর কোনো কাজই আসলে হওয়ার মতো নয়। খাবার রান্না করা থেকে শুরু করে কাপড় চোপড় পরিষ্কার করা, শিশুর পাঠদান থেকে শুরু করে আদর যত্ন, ঘুম পাড়ানো, স্বামীর সেবা থেকে শুরু করে জীবনযাপনের পরিকল্পনা, সবকিছুতেই নারীর অংশগ্রহণ আবশ্যিক। সাংসারিক যাবতীয় কাজের ভিড়ে নারী তার নিজের প্রতি বিশেষ কোনো নজর দিতে ভুলে যান। সংসার জীবনে নারী কয়েকটি স্তর অতিক্রম করেন, যেমন নববধূ, গর্ভবতী নারী, সন্তানবতী রমণী, শাশুড়ি ও নানি বা দাদি। জৈবিক কারণেই নারীকে বয়সের সঙ্গে সঙ্গে ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। বাঙালি সংস্কৃতিতে যুবতীকে পিতৃগৃহে বেশি দিন রাখতে নেই বলে বিশ্বাস, কারণ তাতে নাকি পিতার সংসারে অকল্যাণ হয়। তাই আত্মীয় স্বজনের সহায়তায় খুব শীঘ্রই কন্যার বিবাহের ব্যবস্থা করেন পিতা। শিশু স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে বলছি। শিশুর জন্মলাভের মধ্য দিয়ে পরিবারে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এই অনন্য পরিবেশ পরিস্থিতি আর অন্য কোনোভাবে কখনোই তৈরি হয় না। কিন্তু শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ কিছু জরুরি খাদ্যাভ্যাস প্রয়োজন। শিশু যখন মায়ের বুকের দুধের মাধ্যমে খাদ্য গ্রহণ করে, তখন মায়ের দায়িত্ব থাকে শিশুর প্রয়োজনীয় পুষ্টির যোগান দেওয়া। আর শিশু যখন sorry, কেবল খাদ্য গ্রহণ করতে শেখে, তখন পিতামাতা বা অভিভাবক স্থানীয় সকলেরই শিশুর পুষ্টির প্রতি বিশেষ নজর দিতে হয়। কারণ শিশুর মন মেজাজের সঙ্গে গ্রহণীয় খাদ্যের বিশেষ সম্পর্ক থাকে। শিশু নিজে তার প্রয়োজনীয়তা উপলব্ধিতে সক্ষম নয় বলে তার খাদ্যের প্রতি বিশেষ নজর প্রদানের প্রয়োজন হয়। শরীরের বিশেষ অঙ্গ প্রত্যঙ্গের গঠন হয় বলে শিশুকালে বিশেষ বিশেষ খাবার প্রদান করতে হয়। শিশুর প্রয়োজনীয় পুষ্টির জন্য কাল অর্থাৎ ঋতু বিশেষ বা সময় অর্থাৎ দিনের নির্দিষ্ট অংশ বিবেচনায় প্রয়োজনীয় ক্যালোরি সমৃদ্ধ খাদ্য প্রদান করতে হয়। এতে শিশু স্বাস্থ্য সুগঠিত হয় এবং অসুখ বিসুখ কম হয়। লিঙ্গীয় বিবেচনা ও পুষ্টি বাংলাদেশের সমসাময়িক সামাজিক পরিপ্রেক্ষিত বিবেচনায় পিতৃপ্রধান বা পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা বিরাজমান। সমাজ ব্যবস্থা লিঙ্গীয় বিনির্মাণের অন্যতম উপাদান হয় সামাজিক শক্তি হিসেবে পুরুষের গুরুত্ব অত্যধিক। তাই পরিবার থেকে কর্মস্থল কিংবা দোলনা থেকে কবরস্থান, সর্বত্রই নারীর চেয়ে পুরুষ শক্তিশালী। আবার সমাজ পুরুষতান্ত্রিক চেতনা লালন করার কারণে নারীর চিন্তা চেতনাও এর ধারক বাহক। অনেক অসচেতন নারী সামাজিক শিক্ষা বিবেচনায় পুরুষকে অধিক গুরুত্ব প্রদান করে থাকে।
অন্যদিকে অনেক সচেতন নারী অসচেতন ভাবে পুরুষকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশের সামাজিক ব্যবস্থাপনায় অর্থ রোজগারের দায়িত্ব অধিকাংশ ক্ষেত্রে পুরুষ পালন করে বলে গৃহাভ্যন্তরের বিষয়াদি দেখভাল করেন নারীরা, কিন্তু পুরুষতন্ত্র শক্তিশালী হওয়ায় অনেক নারী ওই মতবাদ পালন করে থাকে। উপার্জনক্ষম পুরুষ গৃহের বাইরে শ্রম সম্পৃক্ত কাজ করে বলে তার অধিক খাদ্যের প্রয়োজন হয়। শুধু খাদ্য উপাদান নয়, সুষম ক্যালোরিযুক্ত পুষ্টি সমৃদ্ধ খাদ্য প্রয়োজন। উপার্জনশীল পুরুষের চাহিদা বিবেচনায় তারা পরিবারের অন্য নারী সদস্যের তুলনায় বেশি খাদ্য গ্রহণ করে থাকে। পরিচ্ছন্নতার ধারণা ও স্বাস্থ্যবিধি। পরিষ্কার পরিচ্ছন্নতার ধারণা সামাজিক সচেতনতার মাধ্যমে সামাজিক জ্ঞান হিসেবে স্বীকৃতি লাভ করে থাকে। মানব শরীরের বর্জ্য যত্রতত্র ফেলে রাখলে বা খোলা স্থানে মলত্যাগে পরিবেশ দূষিত হয়। এর ফলে বায়ু এবং পানিবাহিত সাধারণ ও সংক্রামক নানা রোগ ব্যাধি হতে পারে। পানির ব্যবহারের সঙ্গে খাদ্য নিরাপত্তার যোগসূত্র আছে, কারণ সুপেয় ও নিরাপদে ব্যবহারযোগ্য পানি না হলে বিভিন্ন রকম শারীরিক সংকট তৈরি হয়ে থাকে। আবার শুধু মানব বর্জ্য ও পানির ব্যবস্থাপনায় নয়, সঠিক নিয়মে স্বাস্থ্যবিধি না মানলে শরীর খুব দ্রুত অসুখ বিসুখে আক্রান্ত হয়। সঠিক নিয়মে হাত না ধুলে, পাত্র পরিষ্কার করে তাতে খাবার গ্রহণ না করলে, স্যান্ডেল না পরলে বা স্যান্ডেল না পরে টয়লেটে গেলে সাবান দিয়ে নিয়মিত শরীর পরিষ্কার না করলে, কিংবা কোনো সবজি কাটার আগে বা পরে ধুলে, কোনটি অর্ধসিদ্ধ খেলে, কোন স্থানে সবজি খাওয়া যাবে, কোন মৌসুমে কোন সবজি খাওয়া যাবে, কোন খাবারে কোষ্ঠকাঠিন্য হয় বা কোন খাবারে ডায়রিয়া বা পাতলা পায়খানা ভালো হয়, কোন খাবারে শরীরে দ্রুত শক্তি পাওয়া যায়, কোন খাবারে গ্রীষ্মকালে শরীরের জন্য ভালো বা কোন কোন খাবার শীতকালে খেতে হয়, কোন খাবার বসন্তকালে খেলে অসুখ হয়, দিনের কোন সময় টক খাবার খেতে হয়, কোন সময় মিষ্টি খেতে নেই প্রভৃতি স্বাস্থ্যবিধির উল্লেখ পাওয়া যায় লোকজ জ্ঞান। আমরা লোকজ জ্ঞান সংক্রান্ত আলোচনা একেবারে শেষের দিকে এসে গিয়েছি। আমরা আলোচনার ক্ষেত্রে এখন উপসংহারের দিকে যাব। কয়েক মিনিটে আমরা আলোচনা শেষ করবো আশা করছি। বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডল বিবেচনায় লোকজ সংস্কৃতির সীমানা ক্রমাগত কমে আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ হিসেবে শিক্ষার হার, নগরায়নের প্রভাব, সাংস্কৃতিক ব্যাপ্তি, সংস্কৃতির বিশ্বায়ন, পুঁজিবাদ, সমাজ কাঠামোর পরিবর্তন, অধিক হারে একক পরিবারের গঠন প্রভৃতি উল্লেখ করা যেতে পারে। সামাজিকভাবে বিশেষ পরিবেশ পরিস্থিতির অভিজ্ঞতা সমৃদ্ধ ব্যক্তিগণের সামাজিক প্রভাব ও সামাজিক যূথবদ্ধতা কমে যাওয়া লোকজ জ্ঞান নির্ভর খাদ্য নিরাপত্তার শৃঙ্খল নির্মাণে অন্যতম অন্তরায়। বাংলাদেশে প্রচলিত লোকজ সংস্কৃতির সকল উপাদানে খাদ্য নিরাপত্তার সংশ্লিষ্ট উপাদান পাওয়া যায় না। বাংলাদেশে প্রচলিত লোকজ জ্ঞান ও খাদ্য নিরাপত্তা সম্পর্কে জানা খুব গুরুত্বপূর্ণ। বাংলার লোকজীবনে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়ামকগুলি জ্ঞাত কিংবা অজ্ঞাতসারে প্রচলিত। এগুলি যথারীতি সামাজিক স্বীকৃতির মাধ্যমে সমাজে মৌখিকভাবে বাহিত ও প্রচলিত, এবং অবশ্যম্ভাবী রূপে এসব উপাদান এখনো প্রয়োগ হয় বলে আজও টিকে আছে, পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে যা লোক সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই ডক্টর রওশন জাহিদ মহাশয়কে তার অসাধারণ একটি বক্তব্যের জন্য। লোকখাদ্যকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের পারস্পরিক সম্পর্ক উঠে এসেছে তার বক্তব্যে, কিংবা লোকখাদ্য তথা সম্পদকে কেন্দ্র করে রাজনৈতিক নানা তথ্য উঠে এসেছে তার বক্তব্যে। লোকজ জ্ঞান সেক্ষেত্রে কি ভূমিকা নেয় তাও আলোচনা করেছেন তিনি। কায়িক শ্রম ও মানসিক শ্রমের যে ভিন্নতা, তা যে খাদ্য গ্রহণের ক্ষেত্রেও বৈপরীত্য নিয়ে আসে আমাদের জানিয়েছেন বক্তা। শুধু তাই নয়, খাদ্যকে কেন্দ্র করে পারিবারিক সম্পর্কের বিষয়টিতেও
আলোকপাত করেছেন তিনি। আশা রাখি ভবিষ্যতেও আমরা তার কাছে লোকখাদ্য, এরপরে কখনো আমরা ঠিক লোকখাদ্য কোনগুলো, কোন পরিস্থিতিতে কি লোকখাদ্য আমরা দেখতে পাই, বিশেষ করে বাংলাদেশের চালচিত্রে, আমরা সেটা ভবিষ্যতে আবার তার কাছে শোনার আগ্রহ রাখলাম। অসাধারণ একটি বক্তব্যের জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাই। এখানেই আমাদের অনুষ্ঠান আজকে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ আপনাদের সকলকে।